ট্রাই করতেছেন? আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, ফেসবুক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত স্বপ্ন থেকে সাফল্য আমাদের পডকাস্ট ইন্টারভিউতে আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট আশরাফ হোসেন খান রাসেল, আমাদের অত্যন্ত সুপরিচিত এবং ধর্মপুর এডুকেশনাল এস্টেটের কৃতী ছাত্র, 1989 ব্যাচের ছাত্র এবং স্বনামধন্য, এবং পেশাগত জীবনে উনি অত্যন্ত সুপরিচিত মুখ, এবং উনি একজন আইনজীবী এবং বর্তমান ঢাকা টেক্সাস বারের নির্বাচিত, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের দক্ষিণ ধর্মপুর স্কুলের, দক্ষিণ ধর্মপুর গ্রামের কৃতি সন্তান, ধর্মপুর এডুকেশন স্টেট 1989 ব্যাচের ছাত্র এবং ধর্মপুর এডুকেশনাল স্টেট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা। আজকে আমরা আমাদের অতিথি হিসাবে ওনাকে পেয়ে আমরা আনন্দিত। মামা, আসসালামু আলাইকুম। আপনাকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি আসসালামু আলাইকুম। আমাদেরকে সময় দিয়েছেন। আমি বিসমিল্লাহ। আমরা জি। জি, ১ ঘন্টার একটা সেশন। আমরা এখানে জি। আমাদের কৃতী ছাত্রদের, যারা বিভিন্ন জায়গায় খুব পজিটেড, খুব ভালো অবস্থায় আছে, তাদেরকে আমরা এই প্রোগ্রামে, এই শোতে নিয়ে আসি। যাতে করে নতুন প্রজন্ম দেখতে পায়, শুনতে পায়, যে ইতিহাস মনে রাখতে পারে যে আমাদের স্কুলের সাবেক ছাত্ররা কোথায় আছে, কিভাবে গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে আজকে সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে। সেই গল্পটা আমরা নতুন প্রজন্মের জন্য এই অনুষ্ঠানগুলো করা। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে শুধু অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটাও একটা, হারিয়ে যাওয়া বা লুকিয়ে থাকা বা অপ্রকাশিত জেমস গুলোকে সবার সামনে তুলে আনা। তো আপনি শুরুতেই আপনার পরিচয়টা যদি সবার উদ্দেশ্যে দেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দক্ষিণ ধর্মপুর এডুকেশনাল এস্টেটের, আমি 89 সালে মেট্রিক পাস করি। আমার যারা দেখছেন, আমার সিনিয়র এবং জুনিয়র যারা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দক্ষিণ ধর্মপুর এডুকেশনাল এস্টেটের আগে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এরপর আমি দক্ষিণ ধর্মপুর এডুকেশনাল এস্টেটে ভর্তি হই, প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়। পাশাপাশি দুটি স্কুল ছিল। আসলে দেখতে দেখতে অনেক সময় চলে গেছে, আমাদের প্রায় 37 বছরের মতো। রফিক মামা আমার সম্ভবত 1 বছরের সিনিয়র আপনি। জি। আমাদের হ্যাঁ, আমরা 89 সালে মেট্রিক পাস করি এবং আমাদের বাড়ি থেকে একই ক্লাসে আমরা পাঁচজন ছিলাম। ডাক্তার মুজিবুর রহমান খান, মুজিব, ও আমার ক্লাসে ছিল। মুজিব, তারপর আমিনুল ইসলাম, কালাম, তারপর আরজু এবং জাহানারা, আমরা পাঁচজন ছিলাম একই বাড়ির। তো এর মধ্যে আমাদের রোল নাম্বার 1, 2, 3 আমাদের বাড়িতেই ছিল। মুজিবের 1 ছিল, আমার 3 ছিল এবং সর্বশেষে আমি সেকেন্ড হয়েছিলাম। তো স্কুলের আসলে অনেক স্মৃতি, আসলে এত স্মৃতি বললে 1 ঘন্টায় তো আর হবে না। তবে একটা জিনিস আপনাকে প্রথমে, স্বপ্ন থেকে সাফল্য এই নামটি আপনি কেন দিলেন? না, এটা খুবই এক্সেপশনাল একটা প্রশ্ন করেছেন, যে আমি ভেবেছিলাম শুধু আমি প্রশ্ন করব, কিন্তু আপনি যে আমাকে প্রশ্ন করে বসবেন, এটা ভেরি ইন্টারেস্টিং। স্বপ্ন থেকে জি। সাফল্য, এটা কেন দিয়েছি, এটা অনেকগুলো উদ্দেশ্য উদ্দেশ্য আছে। আমি শুধু একটা কথাই বলবো, যে আমাদের স্বপ্ন দেখতাম আমরা, কিন্তু জি। স্বপ্নকে সাফল্যমণ্ডিত করা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমরা সবাই স্বপ্ন দেখেছি, যারা স্বপ্ন দেখে সাফল্য পেয়েছে তাদের জন্য এই শোটা। সেজন্য আমি এই অনুষ্ঠানটার নাম দিয়েছি স্বপ্ন থেকে সাফল্য। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখেছে, তো হয়তো স্বপ্নটার সফলতা কারো পেয়েছে, কারো পায়নি, কেউ হয়তো অন্যভাবে পেয়েছে, কারণ সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। সেই জন্যই এই অনুষ্ঠানটার নাম স্বপ্ন থেকে সাফল্য। না, আসলে আপনার নামটা অনেক সুন্দর। আসলে মানুষ, আপনি বলেছেন অনেকে সাফল্য পেয়েছে বা সাফল্যের সংজ্ঞা বিভিন্ন রকম। তবে আসলে স্বপ্ন না দেখলে কেউ সাফল্য আমি মনে করি পায় না। স্বপ্ন মানুষকে দেখতে হয় আসলে। জীবনের স্বপ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে অনেকে বলে। তো যারা স্বপ্ন দেখতে জানে না, তারা আসলে সফলতাও পায় না আমি মনে করি। যদিও সাফল্যের মাপকাঠি নির্দিষ্ট না, এটা একটা অনির্দিষ্ট, একজনের কাছে এক এক রকম। তবে আমি আপনাকে ধন্যবাদ জানাই ধর্মপুর এডুকেশনাল স্টেটের যে এরকম একটা পডকাস্ট স্বপ্ন দেখে সাফল্যের আয়োজন করেছেন। আসলে যারা কাজ করে তাদেরকে আসলে বলতে হয় তাদেরকে নিয়ে, যে দেশে গুণীর মর্যাদা নাই সে দেশে নাকি গুণী জন্মায় না। আমি মনে করি আমাদেরকে সকল সংকীর্ণতা পরিহার করে, যারা বিশেষত আমাদের স্কুলের জন্য, আমাদের গ্রামের জন্য, আমাদের থানার জন্য, আমাদের জেলার জন্য কাজ করে, তাদেরকে সকলের সহযোগিতা করা উচিত। আমাদের সংকীর্ণ স্বার্থ পরিহার করে বৃহত্তর স্বার্থে আমাদেরকে কাজ করা উচিত।
আমি এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি স্বপ্ন থেকে সাফল্য কেন। আমি মনে করি স্বপ্ন থেকেই অবশ্যই সাফল্য আসবে। স্বপ্ন না থাকলে সফলতার কোনো বিষয়ের সাথে জড়িত আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। আসলে যারা স্বপ্ন দেখে, বড় স্বপ্ন দেখে, ছোট কিছু হলেও তারা করতে পারে। এই জন্যই বলে মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। তো আপনি রাইট। একটা ভালো ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের স্কুলের। কালকে আমি আমাদের খোকা ভাইয়ের মুখ থেকে অনেক কিছু জানতে পারলাম, যার অনেক কিছু আমি জানতাম না। তা আমার মনে হয় আপনারা এর মধ্যে করেছেন কিনা জানি না, যারা আমাদের ধর্মপুর এডুকেশনাল এস্টেট এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন, যারা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন, আমার প্রধান প্রতিষ্ঠাতা যিনি, ওনাকে নিয়ে একটি লেখা এবং একটা অনুষ্ঠান করা দরকার আমি মনে করি। কারণ তাদের জীবনী নিয়ে আলোচনা করলে তাহলে আমরা এরকম কাজ করতে আমরা উদ্বুদ্ধ হব। আমার মনে হয় আপনি এ বিষয়ে কি কোনো কাজ করেছেন? এই বিষয়ে আমরা হীরক জয়ন্তীতে যে আমরা স্মরণিকা প্রকাশ করেছি, সেই স্মরণিকা স্কুলের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কিছু কথাবার্তা আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওইভাবে ফর্মালি কোনো কিছু চিন্তা করি নাই। যারা স্কুলের প্রতিষ্ঠার সাথে জড়িত তারা তো অনেকেই এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, না এই ওনাদের জন্যই তো হয়তো যারা, আওলাদরা আছেন। না না ওনাদের জীবনীটা যদি আপনি সামনে আনেন তাহলে অনেকেই জি। এ ধরনের বড় কাজ করার জন্য উৎসাহিত হবে। যে কারণ যারা, কালকে এই জি, খোকা কাকার অনুষ্ঠানের মুখ থেকে আমরা কিন্তু অনেক কথা শুনেছি, অনেক কথা জেনেছি। না তো অনেক কিছু সামনে জানতে ইনশাল্লাহ পারছেন। আমাদের একটু প্রোগ্রাম আছে, অনেক না কিছু না অনেক আমি, প্রোগ্রাম আছে যাতে করে। না না জি আপনি বলেন। অনেক অনেক উদ্যোগ নিয়েছেন। আপনি 8টা পর্যন্ত অফিস করে 9টায় একটা স্বপ্ন থেকে সাফল্যের পডকাস্ট করতেছেন। আমি মনে করি এটা বিশাল ব্যাপার। আসলে আমরা শুধু মানুষের মানে কি বলে সমালোচনা করি, নিজে কিছুই করতে চাই না। মানে এই বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। আমি তো আসলে এখন ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন 18,000 মেম্বার, সেই ট্যাক্স বার আমি সাধারণ সম্পাদক। এটা গুরুত্বপূর্ণ পোস্ট যদিও। তো অনেক কিছু আমি দেখি আসলে যারা সমালোচনা করে তারা কিছুই করে না। আর যারা কাজ করে আমি দেখি তারা কিছুই বলে না। তারা উৎসাহিত করতে চায় যে ঠিক আছে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করো, কারণ তারা যাতে আরো বেশি বেশি কাজ করে। তো আমি মনে করি যারা প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রধান প্রতিষ্ঠা তা যিনি, তাকে নিয়ে কিছু করা উচিত। তার জীবনীটা আমাদের সবাইকে জানা উচিত, যাতে আমরা উদ্বুদ্ধ হই বড় কিছু করার জন্য। আসলে আমি মনে করি আমি ধর্মপুর এডুকেশনাল স্টেটের ছাত্র ছিলাম। অনেকে এই নামটা শুনলেই মানে এত গর্জিয়াস, এই নাম শুনলে মনে করে যে এটা কোনো একটা ব্রিটিশ কারিকুলামের স্কুল, যে স্কুলে আমি পড়ালেখা করেছি। এটা হয়তো অনেকে এটা কোথায়, যে ফেনীতে, মনে করে যে ফেনী শহরে এটা। এটা শহর থেকে যে প্রায় 21-22 কিলোমিটার দূরে, এটা অনেকে বুঝতে চায় না। মানে আমাদের নামটা এত সুন্দর এবং যারা দিয়েছেন, আমি খোকা ভাই যেটা বলেছেন যে যে ওনার নিজের নামে উনি করতে পারতেন। বিষয়টা কিন্তু অনেক বিশাল। দেখেন আমি আমার নিজের নামে করতে পারতাম যে জিনিস, আমার গ্রামের রাইট। নামে করেছি। এটা বিশাল বিষয়, এতে কত বড় স্যাক্রিফাইস উনি করেছেন। তো ওনাদেরকে যদি আমরা স্মরণ না করি, ওনাদের জীবনে যদি আমাদের জুনিয়রদের কাছে এবার না জানাই, তাহলে তাহলে আমরা তো বড় কিছু করতে উদ্বুদ্ধ কখনোই হব না আসলে। তো আমার ধর্মপুর প্রাথমিক স্কুলে পড়ার সময় কিছু স্মৃতি আসলে আশ্চর্যজনক। অনেকে যারা এখন ছাত্র, আমার ছেলেরা তো বুঝবেই না এটা, যে আমি ফ্লোরে বসে পড়ালেখা করেছি। আমাদের কিছু ক্লাসে আমরা ফ্লোরে বসতাম, চেয়ার টেবিল ছিল না, টেবিল চেয়ার ছিল না, টেবিল টেবিল চেয়ার চেয়ার ছিল ছিল না। না। মানে বিষয়টা অনেকে আমার ছেলেদের বা আমার যারা আজকের প্রজন্মের কাছে যারা ঢাকা শহরে অথবা বিভিন্ন জায়গায় পড়ায় করে, বা আমি মনে হয় আমাদের স্কুল তো এরকম নাই এখন, তাই না? না, তো এই এরকম নাই। বিষয়টা, এই এরকম হয়ে গেছে যে ধান গাছ থেকে মানে খাট বানানোর মতো, যে আমরা যে স্কুলে পড়তাম যে ফ্লোরে বসে, এটা বিশ্বাস করতেই চাইবে না আমার মনে হয়। আপনি বলেছেন যে লুঙ্গি পরে গেছে, হ্যাঁ আমরা লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে গেছি। তা আমাদের জীবনটা আসলে অনেক বৈচিত্র্যময়, যেটা আমাদের সন্তানেরা বা পরবর্তী প্রজন্ম এটা উপলব্ধি করতে পারতেছে না আসলে। হ্যাঁ, তো আমরা বৃষ্টিতে ভিজেছি, ফুটবল খেলেছি, কত কিছু। এই জীবন আসলে মানে শৈশবের কথা যদি বলেন তাহলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। তো আমরা রাইট। এই আলোচনা করব, আমাদের আলোচনা থেকে যাতে আমাদের পরবর্তী যারা ধর্মপুর এডুকেশনের ছাত্র আছে বর্তমানে, অথবা যারা ভবিষ্যতে পড়ালেখা করবে, তারা যাতে সফলতা পায়। কিন্তু এরকম একটা নামকরা স্কুল যে এত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্কুলের আমি মনে করি খুব কম ছাত্রই প্রতিষ্ঠা পেয়েছে। আরো অনেক বেশি ছাত্র প্রতিষ্ঠা পাওয়ার দরকার বলে আমি মনে করি। তাহলে এই জন্য আমাদের সকলে যারা আমরা যদি মনে করেন আপনি প্রতিষ্ঠিত আর যারা প্রতিষ্ঠিত আছে, সকলের সহযোগিতা করা উচিত যাতে আরো বেশি বেশি করে আমাদের স্কুল থেকে, আমাদের গ্রাম থেকে ছাত্ররা যাতে ভালো করতে পারে। তো এরপর আমরা যখন হাই স্কুলে পড়ি দেখা যায় স্কুলের বেড়া নাই, বেড়া ফাঁক দিয়ে চলে যাওয়া যেত, গুদামঘর ছিল ভাঙ্গা। মানে সেই মানে এটা মানে আমার মনে হয় এগুলা যদি ভিডিও করে রাখা যেত, তাহলে এটা এক সময় অষ্টম আশ্চর্য হয়ে যেত যে এরকম ছিল স্কুল, যে স্কুলের বেড়ার ফাঁক দিয়ে মানুষ চলে যেতে পারতো, গুদাম ঘরে বড় এবং ছিদ্র ভাগ্য ছিল ভালো যে সেই তৎকালীন সময় মোবাইল ছিল না, কোনো হাতে হাতে ক্যামেরা ছিল না, নাইলে কিন্তু এগুলো কিন্তু একটা ইতিহাস হতো।
তো তখন তো আসলে এই বিষয়গুলো ছিল না, এখন তো আসলে আজকের প্রজন্ম এটা রাইট, বুঝতে পারবে না। আমরা কিসের ভিতর দিয়ে এখানে এসেছি ঢাকা শহরে। তো এটা কারেক্ট। বিশাল বিশাল সংগ্রামের মধ্য দিয়ে এসেছি আসলে। আমার এই মানে এটা ইতিহাস, যদি আমাদের স্কুলে, বিশেষত প্রাইমারি স্কুলে ফ্লোরে বসেছি, হাই স্কুলের ওয়াল ভাঙ্গা ছিল, ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে চলে যাওয়া যেত। তো অনেক বিশেষ করে প্রাথমিক স্কুলের কবি স্যারের কথা আমার মনে পড়তো মাঝে মাঝে। ওনাকে আমি খুব স্মরণ করি। কবি স্যার, আপনি আপনি পড়ছিলেন নাকি ধর্মবী স্কুলে? হ্যাঁ, হ্যাঁ, পড়েছি। কবি স্যারকে পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কবির স্যারকে আমি খুব হাতের ফিল করি। হাতের লেখা দিত, জি। হাতের লেখা দিত। হ্যাঁ আপনার ওনাকে মুজিবের হাতের লেখা খুব সুন্দর ছিল। এবং আপনাদের হাতের লেখার পেছনে কবি স্যারের অনেক অবদান আছে। না না, কবির স্যারকে আমার খুব মনে পড়ে, মাঝে মাঝে মনে হয় যে ওনাকে একটু দেখি। আর এছাড়া হাই স্কুলে আমাদের এক লালু স্যার ছিল, জীবন কৃষ্ণ স্যার না? উনি মারা গেছেন। ওনাকে আমার খুব মনে পড়ে, বিশেষত উনি খুব আদর করতেন। ওনাকে আমার খুব ভালো লাগতো, আমি কমার্সের ছাত্র হুম, ছিলাম, আমাকে খুব উনি আদর করতেন। অ্যাকাউন্টিং হ্যাঁ, পড়াতেন। ওনাকে বিশেষত হাই স্কুলে লালু মানে জীবন কৃষ্ণ স্যার খুব ভালো লাগতো। তারপরে আমরা ওই যে জগন্নাথ স্যার বাড়িতে সাইকেল নিয়ে মুজিব আর আমি প্রাইভেট পড়তে যেতাম। মুজিবের সাথে, ডাক্তার মুজিবের সাথে আমার জীবনে অনেক বিশাল স্মৃতি। 1 থেকে 10 জি। পর্যন্ত আমরা একই ক্লাসে। ওর রোল নাম্বার 1 থেকেই 1 ছিল, আমার 3 ছিল, তারপর 2, লাস্টে 2 হয়েছে, মানে 3ই ছিল বেশিরভাগ সময়। তো মুজিব মানে ওর ওর আর আমার একটা ভালো বন্ডিং ছিল। ডাক্তার মুজিবুর রহমান, ও প্রতিষ্ঠিত। ও একটা বিশাল সংগ্রামের মধ্যে দিয়ে গেছে আসলে ওর জীবনের মধ্যে। ওর আমরা যখন মেট্রিক পরীক্ষা দিয়ে, ও যখন আমি দেখতে যাই যে ও ঈদে বাড়ি আসে নাই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, বিশাল স্যাক্রিফাইস করছে আসলে। হ্যাঁ, তো আসলে একটা কথা, যে পরিশ্রমের তো আসলে কোনো বিকল্প নাই। জি। হ্যাঁ বলেন আপনি। আমি মামা এখন এখন আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে জি। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা। আপনি যে ক্লাস 1 থেকে বা এরপরে যে শিক্ষা নিয়েছেন বা একাডেমিক শিক্ষা নিয়েছেন, সার্টিফিকেশন নিয়েছেন, যদি সংক্ষেপে আমাদের নতুন প্রজন্মের জন্য আচ্ছা এই কথাগুলো বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আমি প্রথমে ধর্মপুর এডুকেশনাল স্টেটের আগে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আমি ধর্মপুর এডুকেশনাল স্টেটে ভর্তি হই। ধর্মপুর এডুকেশনাল স্টেট থেকে আমি 1989 সালে মেট্রিক পাশ করি প্রথম বিভাগে। তো আমাদের তখন পরীক্ষা হতো ফুলগাজীতে, কিন্তু আমাদের বার শুধু 89 সালে সেবার পরীক্ষা হয় পরশুরামে। কেন ওইবার ওখানে চলে গেছিল আমার ঠিক মনে নাই। পরশুরামে তখন সেবার পরীক্ষা হয়েছিল, আমি পরশুরাম থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তখনকার পরীক্ষা পদ্ধতি পছন্দ হয় না। তখন পরীক্ষার হলে যেভাবে মানে ওপেন ইয়ে করতো, এই বিষয়গুলা আমার এখনো মনে গেঁথে আছে। এরপরে আমি এই ধর্মপুর এডুকেশনাল স্টেট থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে আমি ফেনী কলেজে ভর্তি হই কমার্সে। তো আমি কমার্সের প্রথম ছাত্র ছিলাম, মানে ফার্স্ট বয় ছিলাম। তো স্যাররা আমাকে নিয়ে তখন ফেনী কলেজে আমি ইন্টারমিডিয়েট পাশ করি 1991 সালে। সেখানে অনেক টিচার ছিল, মহিউদ্দিন স্যার ছিল, ইংরেজি পড়াতেন। তারপরে আমার একজন টিচার ছিলেন অত্যন্ত ভালো, উনি স্যার কোথায় জানে, বণিক স্যার। উনি অ্যাকাউন্টিং পড়াতেন। বণিক স্যার, উনি খান খান দত্ত বণিক একটা অ্যাকাউন্টিং এর বই ছিল, সেই বণিক স্যার আমাদের কিছুদিন ক্লাস পেয়েছিলেন। অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, ওনার মতো শিক্ষক আমি দেখিনি। এরপরে আরো ভালো ভালো শিক্ষক এসেছি আমি, বলছি আমি, কিন্তু ইন্টারমিডিয়েটে ফেনী কলেজে একজন বণিক স্যার ছিলেন, যিনি অ্যাকাউন্টিং পড়াতেন। ইলিয়াস স্যার ছিলেন, কিন্তু বণিক স্যারের যে পড়ার স্টাইল ছিল, মানে আপনাকে মানে বুঝতে অনেক সহজ ছিল, ছাত্রকে উনি বুঝিয়ে ছাড়তেন। যদিও হিসাব বিজ্ঞান এতটা কঠিন ছিল না, তারপরে উনি ভালোভাবে বোঝাতেন। মানে বণিক স্যারকে আমি অনেক খুঁজেছি, মানে ইন্টারমিডিয়েট থেকে যখন আমি ফেনী কলেজ থেকে পাশ করে আমি চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হই। চট্টগ্রাম কমার্স কলেজে আমি বিকমে ভর্তি হই। তো এরপরে আমি অনেকবার, মানে বিশেষত ফেনী কলেজের বণিক স্যার মহিউদ্দিন স্যার, যিনি ইংরেজি ইংরেজি পড়াতেন, উনি সম্ভবত একজন মারা গেছেন, অনেক বয়স্ক ছিলেন। তারপর প্রিয়তোষীল স্যার ছিলেন, ইংরেজি পড়াতেন। তা আমি ফেনীতে আপনার আমার বোনের বাসায় থাকতাম না, জবার বাসায়। উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আরো আগে। ওনার বাসায় ছিলাম, ইন্টারমিডিয়েট 2 বছর ফেনীতে ছিলাম। আমি এরপরে চিরাং কমার্স কলেজ ভর্তি, আমার বড় ভাইয়া নুরুল আফসার খান মঞ্জুর সাথে ছিলাম আমি। বিকমে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে বিকম পাশ করে আমি জাস্ট কমার্স কলেজের সামনেই শফিক বসাক অ্যান্ড কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট, সেখানে আমি সিএ আর্টিকেলশিপ নিই 1995 সালের 1 জুলাই। তো সেখান থেকে আমি বিকম পাশ করার পর যখন আমি সিএ পড়ি, সিএ তখন 3.5 বছরের কোর্স ছিল। তো আমি সিএ পড়া অবস্থায় হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করি চিটাগং কমার্স কলেজ থেকে। আমি সিএ প্রফেশনের সাথে সাথেই আপনার অ্যাকাউন্টিং এ মাস্টার্স, সিএ কোর্স কমপ্লিটের সাথে সাথে আমি মাস্টার্স করি অ্যাকাউন্টিং। তো আসলে আমার সিএ প্রফেশনে আর পড়ালেখা হয় না। এরপর আমি লতে চলে আসি। মাস্টার্স অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান করার পর আমার কোর্স কমপ্লিটের পর আমি জাতীয় রাজস্ব বোর্ডে, তখন আপনার 99 সালে একটা সার্কুলার হয় এনবিআর এ, যে আইটিপি, যেটা এখন কর আইনজীবী বলে, সেই কর আইনজীবী পরীক্ষা আমি 99 সালে পাশ করে 2000 সালে
এনবিআর এর তালিকাভুক্ত কর আইনজীবী হিসাবে স্বীকৃতি পাই 2000 সালে। এরপর আমি কোর্স কমপ্লিটের পর এর মধ্যে তো আমি মাস্টার্স করি অ্যাকাউন্টিং এ, কোর্স কমপ্লিট হয়ে যায়। এরপরে আমি আইটিপি হওয়ার পরে এই সময় আমি সিএ ফার্ম থেকে বের হয়ে প্রথম চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপে আমি চাকরিতে জয়েন করি হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে। তা আবুল খায়ের গ্রুপে আমি বেশি দিন চাকরি 1999 সালে আমি 5 মাস 11 দিন আমি চাকরি করি আবুল খায়ের গ্রুপে। পরবর্তীতে আমি আবুল খায়ের গ্রুপ থেকে বসুন্ধরা গ্রুপ ঢাকায় আমার চাকরি হয়। এখানে আমি আবুল খায়ের গ্রুপে থাকতে ইন্টারভিউ দিয়ে যাই, সেনা কল্যাণ বসুন্ধরা অফিস ছিল। তো আমি 2000 সালের এপ্রিল মাসে ঢাকাতে এসে বসুন্ধরা গ্রুপে জয়েন করি। তো বসুন্ধরা গ্রুপে আমি বেশি দিন ছিলাম না, 2 বছর 6 মাস 6.5 মাস ছিলাম। এর মধ্যে আমি আয়করের প্র্যাকটিস করা শুরু করি। তো করার পরে আমি অনেক চাকরির পাশাপাশি আয়করের মানে পেশাজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করি। এই সময় আমাকে অনেকে যে বলে উকিল সাহেব বলতো। মানে আমার উকিল হওয়া, অ্যাডভোকেট হওয়ার পিছনের গল্প বলছি আপনাকে। তো আমি তখন কর আইনজীবী ছিলাম এবং পাশাপাশি চাকরি করতাম 2000 সাল থেকে। এরপরে 2002 সালে তো বসুন্ধরা চাকরি ছেড়ে দিই। এরপরে আমি আরো অন্য কোম্পানিতে চাকরি, গ্লোবাল ব্র্যান্ডে একটা সিস্টার কনসার্ন ছিল সোলার এন্টারপ্রাইজের, সিইও হিসেবে দায়িত্ব পালন করি, সিএফও হিসেবে, এবং গ্লোবাল তাদের যেসব সিস্টার কনসার্ন ছিল সেগুলোর আমি ট্যাক্স দেখতাম 2002 সাল থেকে সম্ভবত 2005-6 সাল পর্যন্ত। এর মধ্যে আমাকে এই গ্লোবালে থেকে আমি যখন ট্যাক্সের কাজ করতাম তখন আমাকে অনেকে বলতো উকিল সাহেব। তো আমি বললাম যে আমি তো উকিল সাহেব না। তখন তো বলতো আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, বা এখন বলে কর আইনজীবী। তো আমি তখন আপনার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে লতে ভর্তি হলাম। আমি এই উকিল সাহেব বলাতে আমি চিন্তা করলাম না, আমাকে তো উকিল হয়ে যেতে হবে, নাহলে তো লোকজন আমাকে যেটা বলছে সেটা আমি নই, তাহলে তো আমাকে হতে হবে। তো এরপর আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বিখ্যাত ইউনিভার্সিটি ঢাকাতে বর্তমানে, সেই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি পাশ করি। এবং এলএলবি এলএম ডিগ্রি নেওয়ার পর আমি বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপ নিই। অ্যাডভোকেটশিপ নেওয়ার পরে আমি আপনার ঢাকা বারের মেম্বার হই। পরবর্তীতে আমি সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমি বর্তমানে সুপ্রিম কোর্ট বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার নিয়মিত। তো এছাড়া আমি অ্যাকচুয়ালি, যদিও আমি আইনজীবী, আমি সুপ্রিম কোর্ট বারের মেম্বার, ঢাকা বারের মেম্বার, কিন্তু আসলে আমি কাজ করি শুধু আয়কর নিয়ে। আয়করের উপরে আমি প্র্যাকটিস করি। আমার প্র্যাকটিসিং এরিয়া হলো অনলি ইনকাম ট্যাক্স। আমাকে আয়করে যারা এনবিআর চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার যাদের সাথে কাজ করি, বসুন্ধরা গ্রুপের ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে কাজ করি প্রায় 15 বছর আমি। তো এছাড়াও আমার অনেক গ্লোবাল ব্র্যান্ডের ট্যাক্স দেখি, গ্লোবাল স্টার ট্যাক্স, গ্লোবাল সিস্টার কনসার্ন ইএসএল এক্সপ্রেস, অনেকগুলো আছে। গ্লোবাল অনেকে জানেন, আমাদের ফেনীর জগৎপুরের যে ফাত্তা সাহেবের কোম্পানি, উনি চেয়ারম্যান, কোম্পানি আরো আছেন জগৎপুরের, এবং ফেনীরই লোক সবাই মালিক। তো সেই কোম্পানিতে আমি কিছুদিন কাজ করেছি এবং এখন বর্তমানেও সেই কোম্পানির আমি ট্যাক্স দেখি। একবার এর মধ্যে আমার প্রফেশনাল লাইফে একবার আমি চট্টগ্রামে আবার ফেরত যাই। মোস্তফা গ্রুপের ম্যানেজার ট্যাক্স হিসাবে আমি কিছুদিন দায়িত্ব পালন করি, প্রায় 9 মাস। সে সময় আমি চট্টগ্রামে ছিলাম। সেখানে আমার এক বন্ধু সহ খান নিজামিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা ল ফার্ম দি ট্যাক্সের। পরবর্তীতে আমি আবার ব্যাক করে ঢাকায় চলে আসি। এই 9 মাস পরে আমি ঢাকায় চলে আসি। আমি ঢাকা ট্যাক্সেস বারের মেম্বার হই 2005 সালে, এবং আমি 2000 সালে পরে চট্টগ্রাম ট্যাক্স বারের মেম্বার হই। আমি বর্তমানে চট্টগ্রাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের লাইভ মেম্বার এবং রেগুলার মেম্বার 2002 সাল থেকে, এবং ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের 2005 সাল থেকে মেম্বার হই আমি। এরপরে আমি 2005 সালে মেম্বার হওয়ার পর আমি প্র্যাকটিস এবং চাকরির পাশাপাশি শুরু করি, এবং 2006, 7, 8 এর পরের থেকে আমি রেগুলার প্র্যাকটিস করি। আমি ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের 14-15 সালে এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম। যদিও এই ধরনের রাজনীতি আসা আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কেন জানি মনে হলো আসলে আমাদের পেশার মানুষের জন্য কিছু করা দরকার। এছাড়া আমি জনগণের সেবা করার জন্য লায়ন্সে কিছুদিন কাজ করে, অনেক কাজ করেছি মানব সেবার জন্য। মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে, তাই। তো আমি 2018-19 সালে লাস্ট ট্রেজারার ছিলাম ঢাকা ট্যাক্সেস বারের। বর্তমানে এই বছরে এপ্রিল মাসের 22-23 তারিখ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হই ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের। জি। আচ্ছা, আপনার এই মাধ্যমিক লেভেলে কখনো কি স্বপ্ন দেখেছিলেন আপনি কি কর আইনজীবী হবেন? অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন তো তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কোনো স্বপ্ন দেখতাম না। ভাবতাম যে পৃথিবীতে শুধু দুটি পেশা আছে, একটা ডাক্তার আর ইঞ্জিনিয়ার। যে আপনি হ্যাঁ, কেন কর আইনজীবী হলেন বা এই ইতিহাসটা যদি একটু বলেন।
না, এটা একটা খুবই মজার প্রশ্ন। বাংলাদেশের সব মানুষের মাই এম ইন লাইফ আমাদের ছোটবেলায় সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, এর বাইরে কোনো কিছুই হবে না। আমি হবে কিন্তু না। আমি কিন্তু কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইনি, কারণ আমি তো কমার্সে পড়ছি। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমাকে সায়েন্স পড়তে হতো, তাই না? রাইট, তো রাইট, রাইট। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল অ্যাকাউন্টেন্ট হওয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার বা অ্যাকাউন্টসে কাজ করা। আমি হিসাব বিজ্ঞান সাবজেক্ট ভালোবাসি, এবং কোরআনজীবী এবং হিসাব বিজ্ঞানের সাথে আইন আইনের একটা সম্পর্ক আছে। তো আমি আইন বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান এই দুইটাই আমার প্রিয় সাবজেক্ট। অ্যাকচুয়ালি আমার প্রথম ভালোবাসা হিসাব বিজ্ঞান। তো যে কারণে আপনার একটা কথাটা খুব মজার বিষয়, বাংলাদেশে সকল ছাত্রদের আমাদের সময়কার, এখন জানি না কি, আমাদের সময়কার সকল ছাত্রদেরই মাই এম ইন লাইফ ছিল ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়া। আসলে আসলে কর্মমুখী শিক্ষার বিষয় তো ছিল না তখন। আসলে বইয়ের মধ্যে লেখা ছিল ডাক্তার ইঞ্জিনিয়ারের বিষয়টা, এটাই আমাদের মাথার মধ্যে মাইন্ডসেট হয়ে যায় আর কি। তো এই জন্য আমরা এইভাবে স্বপ্ন, এখন মনে হয় না এরকম আছে। এটা তো সম্ভবত 37 বছর আগের গল্প, কি এখন আছে কিনা আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, আপনি এগুলো নিয়ে কাজ করেন। এখন তো ক্যারিয়ার অনেক ডাইভার্সিফাইড, এবং হ্যাঁ, ছেলেমেয়ের মাথায় কিন্তু এখন কিন্তু অনেক ধরনের ক্যারিয়ার প্ল্যানিং আছে। জি, আমাদের জি। সময় কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কেউ কিছু হতো না, এখন কিন্তু কেউ আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, কেউ উদ্যোক্তা হতে চায়। তা হ্যাঁ, সেটাই। আপনি কিন্তু আপনার সম্পর্কে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি শুধু আইনজীবীও না, আপনি একজন ব্যবসায়ীও কিন্তু, আমরা যতটুকু জানি। আপনার একটা কোরআনজীবীটা কোম্পানি ওটা আছে। এটা এটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস অ্যাকচুয়ালি। হ্যাঁ, না এটা কিন্তু আপনি এটাও বিজনেস। ইউনিয়ন অ্যাগ্রোভেট নামে একটা কোম্পানি আছে আপনার, আপনি ব্যবসাও করেন, উদ্যোক্তাও। আপনি জি। মাল্টি ডাইমেনশনাল ক্যাপাসিটি আছে আপনার। তো কি ব্যবসায় কিভাবে পাশাপাশি চিন্তা করলেন যে পেশাজীবী প্লাস উদ্যোক্তা, এই দুটো লাইফ আপনি মেনটেন করছেন, এটা কেমন এনজয় করছেন এটা? আসলে উদ্যোক্তা হতে আমার ভালো লাগতো, কারণ হলো বিষয়টা কি, মানে আমার যে কোরআনজীবী পেশা এটাও একটা উদ্যোক্তার মধ্যে, এটা বিজনেস ওয়ান কাইন্ড অফ। তো আসলে আমার কেন, যখন আমি বসুন্ধরায় চাকরি করতাম, আবুল খায়ের গ্রুপে চাকরি করতাম, তো প্রতি মাসে একই ট্রায়াল ব্যালেন্স, ইয়ার এন্ডিং এ একই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এটা আমার ভালো লাগতো না যে একই কাজ বারবার করি আমি, এটা তো আমার কাছে আনন্দ পাই না আমি। মানে ডাইভার্সিফিকেশনের জন্য, মানে আমাকে চিন্তার মানে ধার উন্মোচন করার জন্য আমাকে কোনো কিছু করতে হবে। কারণ আমি দেখা যায় যে প্রতি মাসে একই একটা ট্রায়াল ব্যালেন্স বের করি, অ্যাকাউন্টিং হেড এদিক সেদিক হতে পারে, ব্যাংক রিকনসিলিয়েশন, একই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বারবার করতে হয় কোম্পানিতে চাকরি করলে। তখন আমার একই কাজ করতে ভালো লাগতো না। আমার কথা হলো না, আমি বিভিন্ন কাজ করবো ডাইভার্সিফিকেশন, নিজের চিন্তা এবং চেতনা থেকে, যদি নিজের চিন্তা থেকে কিছু করা যায়। আসলে চাকরি করার মধ্যে আমি কোনো গৌরব দেখি না, যদি নিজে কিছু করা যায়, এটার মধ্যে নিজের চিন্তার স্বাধীনতাটা থাকে, এই সুযোগটা থাকে। কিন্তু যে ফরম্যাটেড জব, অ্যাকাউন্টিং এ বিশেষত, যে ট্রায়াল ব্যালেন্স করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা, এটা অ্যানালিটিক্যাল কিছু কাজ আছে, তো সবাই তো আর সেটা করে না। তো আমার মনে হয় আমার মাথায় সবসময় কোনো কিছু, মানে ডাইভার্সিফিকেশন, মানে কোনো কিছু করার চিন্তা ছোটবেলা থেকে ছিল, যে আমি কিছু কিছু একটা করি। তো আপনি যখন ব্যবসার কথা বললেন, ইউনিয়ন এগ্রোভেটের আমি চেয়ারম্যান। আরো একটা কোম্পানি আছে এফএম ট্রেড ইন্টারন্যাশনাল, এএফএম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, সেই কোম্পানিরও আমি চেয়ারম্যান। আমার নামের আদ্যাক্ষর দিয়ে সেই কোম্পানিটা করা, এএফএম। আরো দুজন আছেন। তো এই দুইটা কোম্পানির আমি চেয়ারম্যান। এছাড়াও আমি আরো পার্টনারশিপ আছে, ল ফার্ম আছে একটা, প্রিস্টিন প্ল্যানার্স, যেটা আমরা একবার লন্ডনে একটা শাখা করেছিলাম, সেখানেও নিবন্ধিত হয়েছিলাম। আরেকজন ব্যারিস্টার আছে আমার সাথে জুনিয়র, ওর সহ একটা পার্টনারশিপ ফার্ম আছে, নাম হলো প্রিস্টিন প্ল্যানার্স, যেটা থেকেও আমরা সার্ভিস দিই। সেটা লন্ডনেও শাখা অফিস ছিল, এই মুহূর্তে নাই। তো আমরা ওটা নিয়েও কাজ করি, ইমিগ্রেশন প্লাস আপনার এই যে বিভিন্ন কনসালটেন্সি বাইরের। আমার সাথে এক জুনিয়র আছে ব্যারিস্টার, তো ওর সাথে আর ওই আপনার পার্টনারশিপ ফার্ম আছে, ল ফার্ম। আর আমার তো প্রোপাইটারশিপ আশরাফ অ্যাসোসিয়েটস, এটা আমার প্রোপাইটারশিপ, আমি সেলফ ওনার। তো এছাড়াও আরো একটা পার্টনারশিপ আছে। আপনি বিজনেসের কথা বললেন তাই বললাম। অ্যাকচুয়ালি না, ঠিক আসলে আছে। বিজনেস করলে আপনার চিন্তার সুযোগ থাকে আসলে। মানে ডাইভার্সিফিকেশন থাকে এবং ইনোভেশন থাকে, হ্যাঁ, ক্রিয়েটিভিটি হ্যাঁ, থাকে, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, আমার নিজে ক্রিয়েটিভ কিছু কিছু করা। করার একটা কিন্তু সুযোগ থাকে। চাকরি করলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে জি, যে আমরা যা চিন্তা করি তা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না, জি, আমাদের হাত পা বাঁধা থাকে। কিন্তু আপনি যখন ব্যবসা করবেন বা নিজে আপনার আইন পেশাটা এক ধরনের বিজনেস, জি, এখানে আপনার কিন্তু ক্রিয়েটিভিটি, নিজের চিন্তাটা ইমপ্লিমেন্ট করার সুযোগ থাকে। তো আপনি হলেন যে রেয়ার এক্সপিরিয়েন্স আপনার, আপনি আইনজীবীও, ব্যবসায়ীও, আবার দেখা হুম, যাচ্ছে আপনি অনেক ধরনের সোশ্যাল কাজের সাথে জড়িত, সংগঠন করছেন। তো জি, আমরা আপনাকে নিয়ে খুব গর্বিত, আমাদের স্কুলের একজন সাবেক ছাত্র। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমরা যে পরিবেশ থেকে উঠে আসছি, সেই পরিবেশটা ছিল পড়ালেখা বান্ধব, সেটা বলবো না। গ্রামের স্কুলে আমরা যে তখন স্বপ্ন দেখতাম না, স্কুলে যাওয়া আসাটাই ছিল আমাদের একটা মানে বড় স্বপ্ন, বড় রেগুলার স্বপ্ন। কাজ। হ্যাঁ, স্কুলে যাওয়া আসা। তা আমাদের মুরব্বীরা তখন বলতো যে ভালো করে পড়, এই একটু যাতে চাকরি বাকরি পাস।
তো চাকরি বাকরি কি, হয়তো প্রাইমারি স্কুলের মাস্টার, অথবা নাইলে কোন স্কুলের টিচার, অথবা নাইলে একটা দোকান দাও। তো এইটা থেকে বের হয়ে আমরা আরো বড় স্বপ্ন দেখেছি। স্বপ্ন না দেখলেও নিজের চেষ্টায় আপনি অনেক জায়গায় অনেক উপরে আসছেন, অনেক উপরে। আপনি একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আর একটু বলে আমি নি আপনাকে মামা, নিয়ে একটু বলবো একটু আপনার মামা, পারিবারিক। মামা একটু জি। আর একটু বলে নি মামা। আরেকটা বিষয় যেটা আপনারা জানেন না, একটা বিষয়, আমি বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের 26 এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। যে অ্যাসোসিয়েশনের যারা সভাপতি, সেক্রেটারি, কমিটিতে যারা আছেন, তারা সবাই ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর হেড, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর হেড এবং অ্যাকাউন্টিং টিচার। মাশাআল্লাহ। সাধারণ সম্পাদক রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর হেড। আমি বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের 26 এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার। এছাড়াও আমাদের একটা করাঞ্জীবীদের সংগঠন আছে, বাংলাদেশ ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশন, যেটা হলো সমগ্র বাংলাদেশে 30-40 হাজার করাঞ্জীবীদের সংগঠন। আমি সেই সংগঠনের লিগ্যাল এড সেক্রেটারি। ওইটা 3 বছরের জন্য হয় সাধারণত। আর ঢাকা ট্যাক্স বারের যে সেক্রেটারি, সাধারণ সম্পাদক যেটা আপনি বলছেন, সেটা শুধু 1 বছরের। কিন্তু বাংলাদেশ ট্যাক্স লয়ার অ্যাসোসিয়েশন, সেই সংগঠনে আমি আপনার লিগ্যাল এড সেক্রেটারি হিসেবে আছি। এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেটা আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড, সেই যেখানে মানে টিচার আছে, ঢাকা চিটাং ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এবং টিচার আছেন অ্যাকাউন্টিং এর, সেটার কমিটিতে আমি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হিসেবে কাজ করছি। আমরা না, ইস্কাটনে আমি একটা অফিস, আমি অ্যাকাউন্টিং এর একটা, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের একটা অফিস নিয়েছি আমরা ইস্কাটনে। জি বলেন। আপনার কাছ থেকে এত কিছু জানার উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে জানানো যে জি একটা মানুষ চেষ্টা করলে, শুধু চেষ্টা থাকলে কোথায় যেতে পারে, কি করতে পারে। যে গদবাঁধা কাজ করে আপনি কিন্তু আহ একজন সাধারণ মানের রিসোর্স হতে পারবেন, কিন্তু আপনি জি যদি বিয়ন্ড দ্য বক্সের বাইরে সে কাজ করলে আপনি অসাধারণ হতে পারবেন। তো ইউ আর দি এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। আমি এখন আপনার পরিবার নিয়ে শুনতে চাই, যে আপনি জি কত সালে বিয়ে করেছেন, মামির সাথে কিভাবে পরিচয়, আপনার কত ছেলে মেয়ে কতজন, আপনি তো দেখতে হ্যাঁ, খুব সুন্দর, স্মাইলিং ফেস। যদি না কোনো ধরনের সিক্রেট কোনো কিছু থাকে দর্শকদের উদ্দেশ্যে, যে প্রেম করেছেন সেটা হয়তো বলবো না আমরা, না না, আপনি স্টুডেন্ট লাইফে আপনার, সিক্রেট তো সিক্রেট কিছু যদি কিছুই নাই। বলেন। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি আমার বন্ধুর ছাত্রী ছিল। তো সেভাবে পরিচয়, এবং তার ইয়েতেই আমার বিয়ে হয় 2004 সালে। আমার দুই ছেলে, আমার বড় ছেলে আবার এস পরীক্ষা দিয়েছে মাস্টার মাইন্ড থেকে, এবং ছোট ছেলেও মাস্টার মাইন্ডে পড়ে ধানমন্ডি, আমার বাসার পাশেই। আমি ধানমন্ডি 32-এ থাকি। আমার দুই ছেলে মাস্টার মাইন্ডে পড়ে, আমার মেয়ে নেই। বড় ছেলে এস পরীক্ষা দিয়েছে, এ টু পরীক্ষা দিবে 27 সালে। আর ছোট ছেলে 10-এ উঠছে, ও ও লেভেল পরীক্ষা দিবে 27 সালে, আগামী বছর। সে এখন স্ট্যান্ডার্ড 10-এ, একজন 12-এ। আমার দুই ছেলে। আপনার আব্বা আব্বাকে নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, আমার বাবা নূর আহমেদ খান। আমার দাদাকে অনেকেই যেন কালকে খোকাভাই বললেন একবার, আম্বর আলী আমিন আমার দাদার নাম। এখন অনেকেই ভুলে গেছেন, কারণ এই নামটা অনেক, আমি 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 আবার আমার দাদাকে দেখি নাই। আমি আমার দাদাকে দেখি নাই, কারণ আমার দাদা আমার জন্মের আগে, অনেক আগেই মারা গেছেন। তো আমার বাবাকেও আমি আসলে বেশি পাই না, এটা একটা বিশাল আমার কাছে শূন্যতা। যে আমার বাবা সরকারি চাকরি করতেন পানি উন্নয়ন বিভাগে, যে কারণে উনি আমাদের বাড়ির বাইরেই থাকতেন। তো বাবা আমাদেরকে, মানে আপনি বাবার কথা বললে তো শেষ করা যাবে না, তাহলে বাবার কথা একটু বলি। আমার বাবা আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু আমি আমার জীবনে আমার বাবার সাথে বেশি সময় কাটাতে পারিনি। আমার বড় ভাই নুরুল আফসার খান কিছুদিন চাঁদপুরে বাবা যখন ছিলেন সেখানে ছিলেন। আমার মেজো ভাই বাবা যখন রংপুরে কুড়িগ্রামে ছিলেন তখন সেখানে ছিলেন। তো আমি আমার বাবার সাথে কখনোই ছিলাম না। তো আমি যখন, আমার বাবা যখন রিটায়ারমেন্ট করে বাড়িতে চলে আসলেন, ঠিক সেই সময় আমি পড়ালেখার জন্য চট্টগ্রামে চলে যাই। তো যে কারণে আমার বাবার সাথে আমার সময় কাটানো হয় নাই। কিন্তু আমার বাবাকে আমি খুব মিস করি। উনি খুব আমাদের সাথে এতটা ফ্রি ছিলেন। আপনি একটা গল্প বলি আমি, সুন্দর গল্প। তো আমার বড় ভাই নুরুল আফসার খান মঞ্জু যখন বিয়ে করেছিলেন, তখন উনি ওনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন, বাবা সহ গেলেন। তো দেখা যায় যে খাওয়ার পর ওনার রেস্ট করতে দিচ্ছেন আমার বাবাকে। তো আমার ভাইয়া বাবার পেটের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তো ওরা দেখে তো সবাই একজন একজনে ডাকতেছে, দেখে বাপ ছেলে কি অবস্থা, বাবার পেটের উপর মাথা দিয়ে বড় ছেলে শুয়ে আছে। হ্যাঁ, তো বাবার সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত মধুর ছিল। উনি অল্প কিছুদিন বাড়িতে এসে থাকতেন, অনেক স্নেহ করতেন উনি। আবার ওনাকে খন্ডলা স্কুলে উনি পড়তেন, তখন তো আমাদের ধর্মপুর এডুকেশন স্কুল হয় নাই। তো অনেকে খন্ডাক্কা না কি ধরনের একটা শব্দ বলতেন। খন্ডলা স্কুলের ছাত্র ছিলেন আমার বাবা আসলে। হ্যাঁ, তো আমার দাদাকে সবাই চিনতেন আগের দিনে। উনি যে আম্বর আলী আমিনকে অনেকেই চিনতেন। আমার বাবা বেশিরভাগ ঢাকা গ্রামের বাইরেই ছিলেন। তো আমার মা এখনো বেঁচে আছেন, উনি ঢাকায় আছেন। আসলে আমার অসুস্থতার জন্যই স্কুলে যে হীরক জয়ন্তী অনুষ্ঠানে আমি যেতে পারি না, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আসলে কেন জানি যখনই কোনো অনুষ্ঠানে আমি যাওয়ার প্ল্যান করি,
ঢাকাতে কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। আসলে এটা বুঝলাম না, এটা কোইন্সিডেন্স, এটা বুঝলাম না বিষয়টা। এবারও 17 তারিখ যেতে পারবো কিনা আমি জানি না। এখানে ঢাকায় একটা সেমিনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, ওই যে একটা প্রতিষ্ঠান আমাদেরকে ইনভাইট করেছে। এখন আমি এখনো মানে ডিসিশন নিতে হবে যেতে পারবো কিনা। যাওয়ার ইচ্ছা আছে আমার। আমার আমার গ্রাম নিয়ে, আমার স্কুল নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। আপনার স্বপ্ন থেকে সাফল্য, আমার অনেক স্বপ্ন আছে। আমি যে কিছু করতে চাই মানুষের জন্য, আমার স্কুলের গ্রামের ছাত্রদের জন্য। আসলে আমরা তো এই জানি না, আমাদের কপালে সে ভাগ্যে সেই শিক্ষা জুটে নাই, হয়তো আমরা সুযোগ পাইনি। আসলে আমার ছেলেরা যে পড়ালেখার সুযোগ পাচ্ছে, হয়তো সঠিকভাবে ওরা পড়ছে না, কিন্তু সুযোগ সবই ওরা পাচ্ছে। আমি মনে করি আমি সেই সুযোগ পাই নাই। আপনি বললেন না, আমাদের স্বপ্ন স্কুলে যাওয়া ছিল, ওই যে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার স্বপ্ন ছিল। তো এখন সে সুযোগ আমরা পাই নাই, কিন্তু আমি চাই যে আমাদের গ্রামের, আমার স্কুলের ছেলেরা পড়ালেখায় ভালো করুক এবং ভালো শিক্ষক, পড়ালেখার জন্য ভালো শিক্ষক লাগবে। ভালো শিক্ষক যাতে আমরা দিতে পারি স্কুলে, এবং ছাত্রদের পড়ালেখার জন্য আমরা কিছু করতে পারি। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো মানুষের জন্য কিছু করা। নিজের জন্য তো অনেক করলাম, ফ্যামিলির জন্য করছি এবং অনেক কিছু করেছি, কিন্তু মানুষের জন্য, আমার গ্রামের জন্য, আমার থানার জন্য, আমার জেলার জন্য কিছু করা, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি জানি না কি করতে পারবো, কিন্তু আমার খুব ইচ্ছা আছে। এবং আপনাকে আমি খুবই এনকারেজ করি যে আপনি একজন ব্যস্ত ব্যাংকার, আপনি খুবই সফল ব্যাংকার, কিন্তু এর মধ্যে আপনি স্কুলকে এবং এলাকাকে এত বেশি সময় দেন। এই যে যে অনুষ্ঠানটা করছেন, আমি এটা একটা বড় স্যাক্রিফাইস। মানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সময়, আপনি সেই সময়টায় দিচ্ছেন না, তাই না? এটা একটা বড় বিষয়। সময়ের উপর তো কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। মামা, স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে। তো স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আপনি উপদেষ্টা, আপনি আমাদেরকে কিছু উপদেশ বানিয়ে দিবেন বা অ্যাডভাইস করবেন যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কিভাবে কাজ করা উচিত এবং কোন উদ্দেশ্যে কাজ করা উচিত, এবং আমাদের স্কুলের ওয়েলফেয়ার নিয়ে, স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা যদি একটু শেয়ার করতেন। না, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমাকে, আমি জানি না, আমাকে উপদেষ্টা রেখেছেন, আমি এই জন্য আপনাকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, আহ, কারণ আমি আসলে খুবই ব্যস্ত থাকি, তারপর আমাকে উপদেষ্টা বানিয়েছেন, এই জন্য আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অ্যাকচুয়ালি আসলে পড়ার মান উন্নত করতে হবে। আমি যেটা চাই, আমাদের স্কুলের ছেলেদের যাতে ভালো পড়ালেখা পায়, তারা যারও ভালো শিক্ষা পায় স্কুল থেকে। কারণ তাদের ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে ভবিষ্যতে ভালো করতে পারবে না। আমি মনে করি আমাদের স্কুল থেকে যে পরিমাণ ছাত্র সফল হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা যেটা বলি সফলতার মাপকাঠি যেটা ধরে, এটা রেশিও খুবই কম। আমি মনে করি এটা অনেক বেশি হওয়া দরকার। এই জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উচিত যে আমাদের ধর্মপুর এডুকেশনাল এস্টেটের যে ছাত্ররা বর্তমানে পড়ালেখা করছে, তাদের পড়ার মান উন্নত করার জন্য, ভালো শিক্ষকের জন্য, এবং তারা যাতে ভালো শিক্ষা স্কুল থেকে নিতে পারে, সেজন্য যত কিছু করা দরকার। আসলে বৃত্তি দিলেই যে একদম ভালো করবে সেটা না। এই যে মনে করলেন আমাদেরকে, আপনি কালকে বললেন যে স্কুলে যখন আমরা পড়ালেখা করি কিনা টিচাররা দেখতে এসেছিল, আমি জানি না এখন দেখতে যাই কিনা, আর কারা এখন টিচার আছেন সেটাও আমি জানি না। করিম স্যার নাকি এখনো বেঁচে আছেন, ওনাকেও স্মরণ করছি আমি। করিম স্যার প্রধান শিক্ষক ছিলেন আমাদের। জগন্নাথ স্যার আমাদেরকে, জুলফিকার হায়দার স্যার আমাদেরকে ইংরেজি পড়াতেন, ওনাদেরকেও স্মরণ করছি, ওনারা অনেক ত্যাগ করেছেন। তবে আমি মনে করি আমাদের স্কুলে আপনি যদি ভালো শিক্ষক দেওয়ার জন্য, ভালো শিক্ষা ব্যবস্থার জন্য, এবং ভালো খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার জন্য যত কিছু আপনি করতে পারেন বা আপনারা যদি করেন, সেক্ষেত্রে আমি আমার সাধ্যের মধ্যে সকল প্রকার সহযোগিতা করতে চাই, এবং ইনশাল্লাহ আমি করব। শুধু আপনি ভালো শিক্ষা দিতে হবে। ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে ভবিষ্যতে তারা ভালো করতে পারবে না। আরো বেশি ছেলে মেয়ে যাতে ভালো করতে পারে, সেজন্য আমাদের সবাই মিলে কাজ করা উচিত। সেজন্য আমরা আসলে কাজ করছি না আমার মনে হয়। কিছু কিছু বিষয় আমি মেসেঞ্জার গ্রুপে দেখে খুবই আমি আশ্চর্য হই। মানে স্কুলের কমিটিতে আমাকে না রাখলে কোনো সমস্যা নেই। স্কুলের কমিটি নিয়ে এত ধরনের কথাবার্তার তো কোনো বিষয় নাই। এই কমিটিটা মাত্র 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য। পরবর্তীতে চাইলে আপনি কমিটি চেঞ্জ করে নিতে পারবেন। আর কমিটিতে না থাকলে কি আমি কাজ করতে পারবো না? কমিটিতে থাকা না থাকা কোনো বিষয় না। আসলে আর একটা জিনিস আপনাকে বলি, খোকা ভাইও কালকে বলছে যে আপনার যে সমালোচকদের কিভাবে দেখেন। আসলে এগুলা আপনার দেখার কে কি বললো বিষয় না। বিষয়টা হলো আমি কি কাজ করছি, এটা আমাদের স্কুলের ছাত্রদের কি কাজে লাগছে, এই বিষয়টা মাথায় রাখবেন। কে কি বললো এগুলা নিয়ে মাথায় রাখবেন। আসলে আমাদের সবার উচিত, আমাদের একটা কথা বলবো, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে মনোযোগ নিবেশ করা। সেটা দল মত নির্বিশেষে। এখানে তো কোনো দলের বিষয় না, এটা স্কুলের বিষয়। আমরা ধর্মপুর এডুকেশনাল স্টেটের ছাত্র হিসাবে আমাদের স্কুলের ছাত্ররা যাতে ভালো করতে পারে,
সেজন্য সকল প্রকার সহযোগিতা করব। এখানে কোনো রাজনীতির তো কোনো বিষয় নয়, রাজনৈতিক বিষয় নয়। এখন যদি যে দল যখন ক্ষমতা থাকে সে আমাদেরকে সহযোগিতা করতে পারে, সেজন্য আমরা সে দলের সহযোগিতা নিতে পারি। কারণ আমি চাই আমার স্কুলের ছাত্ররা ভালো করুক। এখন যখন যে দল থাকবে সে দল আমাদেরকে সহযোগিতা করলে ভালো। মানে সরকারের অসহযোগিতা থাকলে আবার কোনো কিছু করা যাবে না, কারণ সরকার তো অনেক বড় বিষয়। হ্যাঁ, তো সরকারের সাথে অসহযোগিতা করা যাবে না। কিন্তু আমরা দল মত নির্বিশেষে যে দলের স্বাধীনতা, দল করার স্বাধীনতা আছে, যে দলই করি না কেন, কিন্তু অ্যালামনাই তো কোনো দলের না। অ্যালামনাই ধর্মপুর এডুকেশনাল স্টেটের। আমি মনে করি সকলের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করা উচিত। কমিটিতে কেউ থাকতে চাইলে ভবিষ্যতে থাকবে, এখন না আসলে সামনে আসবে। এই বিষয়গুলো একেবারেই ক্ষুদ্র বিষয়। আপনি যদি আমাকে উপদেষ্টাও না রাখেন, কোনো কিছুই না রাখেন, আমি যে কাজটা করতে চাই আমি সেটাই করবো ইনশাল্লাহ। এবং আমি সকল প্রকার সহযোগিতা, আমার সীমাবদ্ধ, আমার যে লিমিটেশন আছে এর মধ্যে আমি করব ইনশাল্লাহ। আমি চাই আমাদের স্কুলের ছাত্ররা ভালো করুক এবং ভবিষ্যতে ভালো জায়গায় যাক। পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আমাদের মোর্শেদ ভাইয়ের ইয়ে দেখলাম আমি, তো আরো আরো ভালো করুক। এই জন্য আপনি কাজ করছেন, আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কাজ করছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। মামা, আপনার আজকে এই অবস্থায় আসার পেছনে থ্রু আউট ইউর লাইফ জি। আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই যে আপনি এখানে তো আসা এত সোজা না। মানে একটা ক্লিক করলেন, ক্লিক হওয়ার সাথে সাথে আজকের আশরাফ হোসেন খান রাসেল হয়ে গেলেন, তা তো না। আপনার লাইফের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো একটু বলেন, যে চ্যালেঞ্জ কি কি ছিল আপনার? আসলে লাইফে তো কোনো কিছু করতে গেলে অনেক চ্যালেঞ্জ। আমাকে তো এই পেশায় অনেকে, আমার আত্মীয় স্বজন বলছে এই পেশা ভালো না, এই না সেই না, অনেক কথা বলছে। আসলে অনেক চ্যালেঞ্জিং, আমি বলবো আপনার প্রথম হলো আপনার থিঙ্ক পজিটিভ। আপনাকে প্রথমে পজিটিভ চিন্তা করতে হবে। আপনাকে আপনার প্রফেশনের প্রতি আন্তরিক হতে হবে। তবে সবকিছু ছাড়িয়ে যে বিষয়টা সবাইকে বলবো সেটা হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি এটা মানি যে পৃথিবীতে যত পরিশ্রমী মানুষ আছে তারা অবশ্যই সফল হয়, কতিপয় ব্যতিক্রম ব্যতীত। পৃথিবীর সকল পরিশ্রমী মানুষই সফল হয়, কিন্তু সকল মেধাবী মানুষ সফল হয় না। এই জন্য এই কথা বলছি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। পৃথিবীর সকল পরিশ্রমী মানুষ কতিপয় মানে অন্য বিষয় ব্যতীত, মানে কি বলবো আপনাকে, ব্যতিক্রম ব্যতীত সকল মানুষই সফল হয়, কিন্তু সকল মেধাবী মানুষ সফল হয় না। তাহলে আপনাকে কি করতে কারেক্ট। হবে? পরিশ্রম করতে হবে। এক নাম্বার হলো পরিশ্রমের কোনো মানে কোনো এটার পরিশ্রমের কোনো বিকল্প নেই। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, কমিটমেন্ট। আপনার কমিটমেন্ট যারা রক্ষা করে তারা আমি মনে করি সফল। আমি বেশ কিছু বিজনেসম্যানের সাথে কাজ করেছি। মোস্তফা গ্রুপে ম্যানেজার ট্যাক্স ছিলাম, আবুল ক্রাইক গ্রুপে ছিলাম, বসুন্ধরা গ্রুপে ছিলাম, গ্লোবালে ছিলাম। আমি অনেক মালিকদেরকে অনেক কাছ থেকে, অনেক বেশি কাছ থেকে দেখেছি। আমি দেখেছি তাদের সফলতার পিছনে একটা বড় বিষয় ছিল যে তারা কমিটেড ছিল। কমিটমেন্ট ফেল করে না। আপনি জানেন, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আমাকে একদিন বলছিল যে ফাত্তা স্যার বলছে যে আমার চেক কখনো যাতে ডিজনার না হয়। ঠিক আছে? তো আপনার কমিটমেন্ট একটা বড় আমার কাছে, যে পরিশ্রম, কমিটমেন্ট এগুলা বড় বিষয়। এছাড়া আরেকটা বিষয় আছে, সময়। সময়কে মূল্য আপনি মানে সঠিক সময় সঠিক, ধরেন আপনি একজনকে সময় দিলেন যে আপনার 7টায় আজকে 9টা মিটিং আছে, আপনি 10টা বাজে ঘুম থেকে উঠলেন। এটা আপনার সফলতার অন্তরায় আমি মনে করি। আপনার সময় মানে খুবই সময়ের প্রতি আন্তরিক হতে হবে, মানে সিনসিয়ার হতে হবে। তো সময়ের যে মূল্যায়ন আমাদের জীবনে এত ক্ষুদ্র সময়, এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করি, তাহলে সফল হওয়া যে ফর্মে হোক, সফল হওয়া কখনোই সম্ভব না আমি মনে করি। মানে যদি আপনি সময়ের মূল্যায়ন না করেন, সফল হওয়া সম্ভব না। এছাড়া কমিটমেন্ট যদি আপনি রক্ষা না করেন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে না, আপনাকে ভালো সুযোগও দিবে না। আর এছাড়া সর্বশেষ যেটা, পরিশ্রমের কোনো বিকল্পই নেই। আপনাকে পরিশ্রম করতেই হবে। আর একটা জিনিস আমি সবসময় ভাবি যে পজিটিভ মাইন্ডের, মানে নেগেটিভ মাইন্ডের মানুষ কিন্তু খুব কম সফল হয়। আপনি একটা দেখবেন মানে একটা কথা, থিঙ্ক পজিটিভ বি পজিটিভ। আপনার এই সফলতার পিছনে আমি যেটা দেখি, পজিটিভ মাইন্ডেড হতে হয়। পজিটিভ মাইন্ডের মানুষ কখনো মানে মানে অসফল খুব কমই হয়। মানে পজিটিভ, থিঙ্ক পজিটিভ আর কি। আপনি যদি পজিটিভ চিন্তা না করেন, যেমন মনে করেন আমার কাছে একটা আয়করের মামলা নিয়ে আসলো, না এটা তো কঠিন, আমি পারবো না। আমার কাছে মনে হতো পৃথিবীর একজন মানুষও যদি সে কয় আয়কর মামলা পরিচালনা করতে পারে, আমি সেটা করতে পারবো। মানে আমার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং আছে আমি মনে করি। এবং যাদের মধ্যে আমি পজিটিভ থিঙ্কিং দেখেছি এবং যারা পরিশ্রমী, যারা কমিটেড, যারা সময়কে মূল্য দেয়, তারা অবশ্যই সফল হবে আমি মনে করি। পরিশ্রম, কমিটমেন্ট
তারপরে আপনার যে এই সময়ের কে মূল্যায়ন করা, এই বিষয়গুলা যদি আপনি করেন এবং আপনি যদি পজিটিভ মাইন্ডেড হন, তাহলে অবশ্যই আমি মনে করি সে সফল হবেই। যে আমাদের সমাজের মূল সমস্যা কি? আপনি অনেকগুলো সমস্যা আছে আমাদের। জি। তাহলে আপনি মূল সমস্যা বা প্রায়োরিটি দিচ্ছেন কোন সমস্যাটাকে? আমাদের যেমন আমাদের মাদক আছে বা আর কি আছে আপনি কোনগুলোকে প্রায়োরিটি দিবেন? সবচেয়ে মূল সমস্যাগুলো কি, কি এখন আপনি ইদানিং ভাবছেন? যেটা আমি দেখতে পাচ্ছি, ইদানিং আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যাটার ব্যাপক মানে কি মহামারীর আকার ধারণ করতেছে। এটাকে যদি স্কুল পর্যায়ে থেকে কলেজ পর্যায়ে যদি মাদককে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমাদের তো জাতি গঠন করা খুব মুশকিল হবে। মাদক একটা বড় সমস্যা। এছাড়া একটা জিনিস আমি দেখি, জুনিয়ররা সিনিয়রদেরকে রেসপেক্ট করতে চায় না, মা বাবাকে রেসপেক্ট করে না। আমি মনে করি সফল হওয়ার জন্য এটাও একটা শর্ত যে আপনি আবার বাবা মাকে রেসপেক্ট করবেন। এটাও কিন্তু দরকার আছে আপনার। আপনার জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা, ওদেরকে আপনি অবশ্যই রেসপেক্ট করতে হবে। এখন এইটা মানে কমে গেছে, মানে বাবা মার প্রতি যে শ্রদ্ধা, যে শ্রদ্ধা ভালোবাসা, এগুলো অনেক কমে গেছে। এবং তাদের কথা শোনা, তাদের কথা মতো পড়ালেখা করা, এগুলো অনেকটা আসলে এগুলো একটা বড় সমস্যা। মাদকের তো এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। মাদক মাদক তো মানে ধ্বংসের মূল কারণ আমি মনে করি। আর এই বাবা মারাও একটু উদাসীন অনেক বিষয়। তো এই বিষয়গুলো কালকে আমি খোকা ভাইয়ের কাছে শুনলাম অনেক বিষয়। ওনারা আপনার পডকাস্ট যেটা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেক কিছু আমরা জানতাম না। উনি তো আসলে অনেকটা এখন কালের সাক্ষীর মতো অনেক কিছু জানেন। রাইট। হ্যাঁ, তো এই ধরনের যদি আপনি সিনিয়রদেরকে আনতে পারেন, অনেক কিছু আমরা জানতে পারবো। আচ্ছা, আমাদের এলাকায় প্রচুর বেকার ছেলে মেয়ে আছে। জি। ওরা কাজ করতে চায়। আমাকে জি। সবসময় বলে আমাকে আমাদের কাজ দেন। কাজ না পেয়ে জীবনের কোনো লক্ষ্যে না যেতে পারার হতাশা থেকে অনেক সময় তারা মাদক বা হতাশাগ্রস্ত হয়ে যায়। তো কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, বা আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে যারা বিভিন্ন জায়গায় পজিটেড ভালো অবস্থায় আছে, আমরা তরুণ প্রজন্মের জন্য বেকারদের জন্য কর্মসংস্থান নিয়ে কোনো কাজ করতে পারি কিনা, বা আপনি এরকম কোনো প্ল্যান আছে কিনা এলাকার ছেলেদের কর্মসংস্থানের ব্যাপারে? কর্মসংস্থানের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের দেশে এত জনসংখ্যা অল্প জায়গার মধ্যে যারা মনে করেন দেশে ভালো করতে পারে বিদেশে পাঠানো যায়, সেজন্য আপনার ট্রেনিং এর দরকার। একটা টেকনিক্যাল কলেজ করা যেতে পারে, যেখানে যে দেশে যে ভাষা এবং যে রিকোয়ারমেন্ট, যে কাজটা শেখা দরকার, এ ধরনের যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যেত, যেখান থেকে আমরা দেশের বাইরেও লোক পাঠাতে পারতাম। এখন দেশের দেশের ভিতরেও আমাদের দেশে যেসব ইন্ডাস্ট্রিতে যে ধরনের কর্মকর্তা বা শ্রমিক দরকার, সে ধরনের শিক্ষা যদি আমরা দিতে পারি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সমস্যা আমি মনে করি কর্মমুখী শিক্ষা পদ্ধতি নেই। আমরা শুধু পড়ালেখা করতেছি। আমি অনেক জায়গায় অ্যাকাউন্টেন্টের যে ইন্টারভিউ নিতে যাই, মানে ছাত্ররা আসলে পড়ালেখার যে কি অবস্থা, যদি আপনি কোথাও ইন্টারভিউ নেন তখন বুঝবেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। আসলে পড়ালেখা হচ্ছে না আসলে। তো পড়ালেখা করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো কর্মমুখী যে পড়ালেখা করা দরকার, কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা দরকার, এটাও আমাদের দেশে নাই। আমার মনে হয় আমাদের এলাকার জন্য যদি আপনি থানা অথবা জেলাকে বেস করে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করা যায়, যেখান থেকে আমরা মানে দক্ষ শ্রমিক সৃষ্টি করে, দক্ষ কর্মকর্তা সৃষ্টি করে দেশে এবং দেশের বাইরে পাঠাতে পারে, এই বিষয়ে একটু ভাবতে পারেন। যদি একটা টেকনিক্যাল করা যায়, যেখানে বিদেশে যদি আপনি জাপানে পাঠাতে চান জাপানের ভাষা, চীনে পাঠাতেন চীনের ভাষা, প্লাস সেখানে কি ধরনের শ্রমিকের দরকার, কি ধরনের কর্মকর্তার দরকার, কি ধরনের কর্মচারীর দরকার, সে ধরনের কর্মমুখী যদি ট্রেনিং দিয়ে দেশের বাইরে পাঠানো যায়। দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে অনেক লোক দেশের বাইরে থাকে, কিন্তু ওরা ট্রেনিং এর অভাবে সেসব দেশেও ভালো করতে পারছে না। কারণ সেখানে যেটা রিকোয়ারমেন্ট সেটা সে করে যায় না, যে ভাষা শিক্ষা দরকার সে এখান থেকে শিখে যায় না। যে জন্য যে মানে কর্মমুখী শিক্ষা পদ্ধতি আসলে এখন তো যুগের দাবি, সময়ের দাবি। তো আমাদের এলাকার জন্য যদি আপনার থানা অথবা জেলাকে বেস করে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যায়, যেখান থেকে আমরা মানে মেট্রিক পরীক্ষার পরে একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে কোনো একটা স্পেশালি একটা বিষয়ে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে অথবা পড়ালেখা করিয়ে, যারা ইন্টারমিডিয়েট পাস করে তাদের জন্য ট্রেনিং করে দেশের বাইরে যদি পাঠানো যায়। বাংলাদেশে আসলে পৃথিবীতে তো অনেক দেশের তো নেগেটিভ গ্রোথ মানুষের, আমাদের দেশে তো অনেক পজিটিভ, অনেক মানুষ। অল্প জায়গার মধ্যে এত মানুষ পৃথিবীর কোথাও দেখা যায় না। আপনার 5 ঘন্টা যদি আপনি 300-400 কিলোমিটার ঘুরে রাস্তায় একজন মানুষে দেখতে পাবেন না। আমি এই তো কয়েকদিন আগে ভিয়েনা থেকে আপনার মিউনিক গিয়েছিলাম। ওখানে প্রায় 6 ঘন্টার বাস জার্নিতে আমি বাসে করে গেছি দেখার জন্য। ভিয়েনা থেকে মিউনিক আমি রাস্তায় কোথাও গরুর বাজার, ছাগলের বাজার, কোনো দোকান, কোনো মানুষ, কোনো কিছুই দেখতে পাই না। দুই দিকে শুধু মাঠ আর কৃষি খামার, সুন্দর সুন্দর বাড়িঘর। মানে এটা ছবির মতো আর কি। মানে আমরা যে আসলে কোথায় আছি, যারা বাইরে না গেছে তারা কখনোই বুঝতে পারবে না।
একজন তরুণ বা ছাত্র যেমন জি কর আইনজীবী হতে চায়, তাহলে জি তাকে কিভাবে পড়াশোনা করতে হবে বা কি কি করতে হবে? আপনার পরামর্শ কি? আসলে কর আইনজীবী হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করা। কারণ আয় করতে হলে আপনার ওয়েলথ স্টেটমেন্ট, সম্পদ নিয়ে কাজ করা। আয়কর রিটার্নে আপনি দেখবেন IT10B, IT10BB। IT10B হলো সম্পদ বিবরণী, মানে সম্পদ দায়ের বিবরণী। তারপরে IT10BB যেটা হলো ফ্যামিলি এক্সপেন্ডিচার। আর যদি কোম্পানি বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তারপর হলো আয়কর আইন এবং অন্যান্য আইন। তো আমি মনে করি কেউ যদি আয়কর আইনজীবী হতে চায় এবং ভালো কর আইনজীবী হতে চায়, তাহলে তাকে অবশ্যই হিসাব বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করতে হবে। হিসাব বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করে সে ভালো হিসাব বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি তারপর সে যদি কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে তো খুবই ভালো। যদি সেটা না হতে পারে, তারপর হিসাব বিজ্ঞানে সে পড়ালেখা করে জাতীয় রাজস্ব বোর্ডের ITP পরীক্ষা দিয়ে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা পাশ করেও কর আইনজীবী হতে পারে। এছাড়াও সে LLB করে বার কাউন্সিল থেকে সনদ নিয়ে অ্যাডভোকেট হয়েও, যদি তার হিসাব বিজ্ঞান বিষয়ে জ্ঞান থাকে, তাহলে সে অবশ্যই কর আইনজীবী হিসাবে ভালো করতে পারবে। আমি কর আইনজীবীর জন্য অবশ্যই হিসাব বিজ্ঞান বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে। তো আমি মনে করি যারা হিসাব কমার্সে পড়ে, এই পেশা আসলে তাদের জন্যই ভালো আমি মনে করি। জি। আচ্ছা, আপনি মনে করেন কালকে সকালে আপনি এখন স্বপ্নে আছেন। জি কালকে সকালে আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। আপনি জি ক্লাস 5 থেকে 6 এ ভর্তি হবেন। জি তাহলে আপনি এই যে স্বপ্নে এতটা বছর কাটালেন, হুম 6 এ ভর্তি হওয়ার পরে আপনি হুম কিভাবে জীবনটাকে আবার শুরু করতে চান? পড়াশোনাটা কিভাবে স্টার্ট করতে চান? আপনার মনে করেন যে কালকে সকালে আপনি 6 এ ভর্তি হবেন। হুম। হ্যাঁ, মানে এটা কঠিন প্রশ্ন। স্বপ্ন থেকে বাস্তব, বাস্তব থেকে স্বপ্নে। আসলে তো আপনার গল্পের স্বপ্ন থেকে সাফল্য না, স্বপ্নের বিষয়টা আছে। আসলে স্বপ্ন ছাড়া তো কোনো কিছু হবে না। তা আমি যদি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই, আমি এমন একটা স্কুলে ভর্তি হতে চাই যেখানে টিচাররা আমাকে ভালো পড়াতে পারবে। আর আমার নিজের মধ্যে একটা অনুশোচনা আছে, আমার মনে হয় আমি সেভাবে পড়ালেখা করি নাই আর কি। নিজের কাছে নিজে বলি আসলে আমাকে আরো বেশি পড়ালেখা করা উচিত ছিল। হ্যাঁ। তো এটা নিজের দোষ দিব। আরেকটা বিষয় ছিল, ভালো শিক্ষকের দরকার। এটা খুবই দরকার। আর হলো আমি আমি নিজেকে যে দোষারোপ করব যে আমি যে পড়ালেখাটা করি নাই, সময়টাকে আমি যে নষ্ট করেছি। যদি আমি সুযোগ পাই স্বপ্নেও, আমি সে সময়কে আর নষ্ট করব না। আমি সঠিকভাবে পড়ালেখা করব। সে সময়কে আর নষ্ট হতে দেওয়া যাবে না। আমি এখন বুঝতে পারি মানুষের জীবনে সময়ের চেয়ে মূল্যবান আর কোনো কিছুই নাই। আমি যে জন্য প্রশ্নটা করেছিলাম আমি একদম সঠিক উত্তরটা পেয়েছি। কারণ আপনার হুম, এই প্রশ্নের উত্তরে কিন্তু বর্তমানে যারা সময় নষ্ট করছে, যারা পড়াশোনা করছে না, যারা হুম। চিন্তা করছে পড়াশোনা মানে কি আনুষ্ঠানিকতা, না পড়াশোনার না সাথে জ্ঞান অর্জনের যে একটা সম্পর্ক আছে, আনুষ্ঠানিক পড়ালেখা। পড়াশোনার সাথে যে জি প্রায়োগিক শিক্ষার একটা ব্যাপার আছে যে আমি যেটা পড়ছি সেটা কোথায় প্রয়োগ করব, এই বিষয়গুলো কিন্তু আমি যদি আপনার মতোই আমি যদি কালকে সকালে আবার ক্লাস 6 এ ভর্তি হতে পারতাম, হুম। যে আমি যে কি করতে ভুলগুলো কি করেছি করতে স্বপ্নে, কি করতেন বলেন, হ্যাঁ, আপনিই বলেন আমার আপনি হতো কি আমি করতেন। আমি 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 যেই ভুলগুলো স্বপ্নে হুম, করেছি সেগুলো জি বাস্তবে আর করতাম না। ধরেন নাইস। আমি হ্যাঁ এখন স্বপ্নে আছি। হ্যাঁ, আমি জি করতাম না। যে আমি নিয়মিত পড়াশোনা করতাম, সময় নষ্ট করতাম না। বাবার হাতে পায়ে ধরে হলেও বললাম যে আমাকে আপনি যেটা বললেন যে আমার বাবাকে যখন বলতাম যে, "আব্বা আমাকে ফেনী পাইলট হাই স্কুল ভর্তি করে দাও।" তো আমার আব্বা বলত, "ধর্মবীর স্কুল খুব ভালো স্কুল। এই ধর্মবীর স্কুল থেকে তুমি শহরের স্কুলে পড়লে ছেলেপেলে নষ্ট হয়ে যায়।" তো হ্যাঁ আমার আব্বার মাইন্ডসেট ছিল এইরকম যে শহরে গেলে ছেলেপেলে নষ্ট হয়ে যায়। যাক আব্বার কাছে কৃতজ্ঞ। আব্বা হয়তো যেভাবে চিন্তা করেছেন শহরের স্কুলে গেলে হয়তো সেইরকম হয়তো গল্প অন্যরকম হতে পারত। তো যাক না, 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 আল্লাহর কাছে শুকর আপনি এই জায়গায় আপনার সাথে আমার মিলে গেছে আসলে। হ্যাঁ। রাইট, তবে রাইট, রাইট তবে সেটাই। আপনার সেই কৌতুকের কথা আমার মনে পড়ে, ওই যে কি জানি গুলগুলা বাস্ট হয়ে গেছে। হ্যাঁ। তো এটা আমি কিন্তু আমার মেমোরিতে আছে। হ্যাঁ। অনেক কিছুই তো ভুলে গেছি বা মনে রাখতেও আমি চাই না, কিন্তু আপনার কিছু কৌতুক আমার মনে আছে। ওই যে কি গুলগুলা বাস্ট হয়ে গেছে, কি ধরনের একটা সুন্দর হ্যাঁ, সুন্দর। বেতার বার্তা, বেতার হ্যাঁ বার্তা। বেতার বার্তা এগুলা মানে মানে মেমোরিতে গেঁথে আছে আর হ্যাঁ, কি। হ্যাঁ। ঠিক আছে। এগুলো অনেক না, না। বিশাল বিষয় আর কি। আপনি আসলে আমাদেরকে অনেক আমাদের হাসাত। সময় তো আমাদের সময় তো আন্তরিকতা ছিল অসম্ভব। আমরা আমরা আমি কিন্তু আপনি আর আমি কিন্তু তালই সম্পর্ক। মাঝে, মাঝে আমরা কিন্তু একজন আরেকজনকে তালই ডাকতাম। জি এটা হচ্ছে কি আমাদের একটা ফ্যামিলি রিলেশন ছিল যে জি আপনার সাথে আমাদের একটা ফ্যামিলি রিলেশন হচ্ছে। তো জি সেই কনটেক্সট থেকে আমরা একজন আরেকজনকে সম্বোধন করতাম।
আমি এই পর্যায়ে শুধু, আমরা তো 1 ঘন্টা শো, আমাদের আর সময় আছে মাত্র 7 মিনিট। আরে এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেল! হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। আপনার সাথে আমাদের আলোচনাটা এত জমেছে, প্রায় 1 ঘন্টা ও ছুঁই ছুঁই করছে। না, আপনি এই, আমার 1 বছরের সিনিয়র ছিলেন। এর আগে যে সোহাগ ভাইরা ছিল, হ্যাঁ হ্যাঁ, জিলানি জিলানি ভাই, বিশেষত জিলানি ভাই, সোহাগ ভাই, মানে ওনাদেরকেও আমি খুব মনে আছে ওনাদের বিষয়টা। সোহাগ ভাই যদিও আমার জ্যাঠাতো ভাই, কিন্তু জিলানি ভাইয়ের কথা আমার খুব মনে পড়ে। উনি খুব ভালো ছাত্র ছিল, কিন্তু উনি সেভাবে সফল হয় নাই আর কি, যেভাবে আমি হুম। চিন্তা করেছিলাম। কিন্তু আমি জিলে অত্যন্ত ভাইকেও এখানে এই শোতে নিয়ে আসবো। আমি জিলেনি জিলা ভাইয়ের সাথে হ্যাঁ যোগাযোগ হ্যাঁ, করতেছি। জিলানি ভাইয়ের কথা শোনা দরকার। উনি আসলে অত্যন্ত হ্যাঁ, মেধাবী ছিল, আমাদের স্কুলে আমি একজন আমি মেধাবী ছিল। জিলেনি ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি, জিলেনি ভাইকে আমরা পাবো। আমি হুম। এখন যে প্রশ্নটা করতে চাই, তরুণ প্রজন্মের প্রতি আপনার উপদেশ কি? আমরা যারা তরুণ ছেলেমেয়ে আছে, তাদের জন্য আপনার কোনো উপদেশ যদি থাকে, সেটা আপনি শেয়ার করতে পারেন। তরুণদের যেটা শুনতেছি এলাকা এবং সারা দেশে, যে মাদক মাদক ত্যাগ করতে হবে। আসলে একটাই জীবন মানুষের। তরুণদের প্রতি আমি শুধু একটা রিকোয়েস্ট করবো, সে দ্বিতীয় জীবন আর সে পাবে না। সো তো এক জীবনে তাকে যদি এক একটা সময় সে নষ্ট করে, আমার মনে হয় স্কুলে মনোযোগ সহকারে পড়ালেখা করা উচিত, সময়ের প্রতি সচেতন হওয়া উচিত। যেরকম আমরা স্বপ্নে থেকে বাস্তবে যেতে চাই, ওরা তো সে সুযোগ এখনই তারা পাচ্ছে। তো আমার মনে হয় তাদেরকে উচিত সময়ের গুরুত্ব দিয়ে স্কুলে এবং কলেজে খুব ভালোভাবে পড়ালেখা করা উচিত, এবং প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করা উচিত, যে তার এক একটা সেকেন্ড, এক একটা মিনিট যে তার জীবন থেকে চলে যাচ্ছে, এই বিষয়টা সে গুরুত্বের সাথে বিবেচনা করে, যাতে তারা ভালোভাবে পড়ালেখা করে, তার জাতি গঠনে সহায়তা করতে পারে। মানে পড়ালেখা না করলে আসলে কিছু হয় না, পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্পই নেই, পরিশ্রমের বিকল্প। যেমন বিকল্প নাই, পড়ালেখারও কোনো বিকল্প নাই। যদি বল শর্টকাটে কোনো মেথড নাই, আমি মনে করি শর্টকাটে কোনো কিছু করার আসলে সুযোগ নাই অ্যাকচুয়ালি। পড়ালেখা করতে হবে, পরিশ্রমও করতে হবে, তো আচ্ছা, সময়ের আমি প্রতি সচেতন হতে জি, হবে। আমি যে প্রশ্নটা এখন করতে চাই, জি। আপনাকে মানুষ কি পরিচয় মনে রাখুক, আপনি কিভাবে চান? আপনার না মৃত্যুর পরে আমাদের সবাই তো একদিন মৃত্যু অবধারিত। তো আপনাকে মানুষ কি পরিচয় মনে রাখবে? আইনজীবী হিসাবে নাকি অন্য কোনো ভাবে? কিভাবে মনে রাখবে? না আপনি আ, কিভাবে মৃত্যুর পরেও আপনি মানে সবার হৃদয়ে জাগরুক থাকে কি পরিচয়? না, আমি চাই মানুষ বলুক যে এই মানুষটা মানুষের জন্য কিছু করে গেছে। আমি চাই আমি এমন একজন মানুষ আমার জীবনের একটা আমি এই আদর্শ, যেটা আপনাকে বলা হয়নি, আমি কখনো আমার সবসময় পজিটিভ থিঙ্ক এরকম, যে আমি ন্যূনতম কখনো কারো কোনো ক্ষতি করব না। যদি সম্ভব হয় আমি কারো একটু উপকার করব, কিন্তু আমার ক্ষতি করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি জীবনে কারো ক্ষতি করার স্বপ্নেও চিন্তা করি না। আমি কারো কোনো ক্ষতি করতে চাই না। আমি চাই আমার মৃত্যুর পর আমাকে মানুষ মনে রাখুক আমি মানুষের জন্য কিছু করে গেছি। আমি মানুষের জন্য এমন কিছু করতে চাই, মৃত্যুর পরও যাতে মানুষ বলে যে এই লোকটা ছিল আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের এলাকার জন্য কিছু করে গেছে। আমার যদি ক্ষমতা থাকে, আমি আমার আমার অনেক মনে মনে তো অনেক কিছু ভাবি। আমি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার বিশাল দুর্বলতা আছে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে করার আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিব আমাদের এলাকায়, যেখান থেকে পড়ালেখা করে অন্তত ছেলেরা অনেক ভালো কিছু করতে পারবে। যদি আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, প্রয়োজন এই মুহূর্তে নাই, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে যদি আমরা ভালো করে দিতে পারি, সেখানে বছরে একজন ছাত্র সফল না হয়, বছরে বছরে যদি 20 জন ছাত্র সফল হয়, তাহলে অনেক ভালো হয় না বিষয়টা? বছরে যদি 50 জন ছাত্র ভালো হয়, আমি মৃত্যুর পর মানুষ আমাকে মনে রাখুক এই বলে যে এই মানুষটি মানুষের জন্য অনেক কিছু করে গেছে, মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছে। আর যে আচ্ছা, আরেকটা বিষয়, যে 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 পেশায় আসছে তার পেশাকে ভালোবাসতে হবে। রাইট। আমি যদিও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, কিন্তু আমি কর আইনজীবী হিসেবে পরিচয় দিকে নিজেকে গর্ববোধ করি, কারণ আমি একজন কর আইনজীবী হিসেবে, আমার পেশা এটা, মূল পেশা। তো আমি সবাইকে উচিত যে তার পেশাকে ভালোবাসা প্রথমে। আপনি একজন কর আইনজীবী হিসেবে সময় মতো কর দেওয়া একজন জি। নাগরিকের, এটা কেন গুরুত্বপূর্ণ? আর করের সাথে দেশের উন্নয়নের কি সম্পর্ক? যদি নাগরিক হিসাবে অন্য নাগরিকদের বা পেশাজীবীদের প্রতি আপনার কোনো বক্তব্য থাকে, শেয়ার করেন। না, অ্যাকচুয়ালি সময় মতো কর না দিলে, করের টাকা দিয়ে তো দেশের কাজ হয়। আপনার রাস্তাঘাট যত উন্নয়ন হচ্ছে কি দিয়ে হবে? সরকার রাজস্ব থেকে হবে, অথবা ঋণ থেকে হবে, বৈদেশিক সহযোগিতা থেকে, কেউ থেকে হবে। আপনার রাজস্ব যদি আপনি না দেন, আপনি সঠিক সময় যদি না দেন, তাহলে আপনি তো যে রাস্তা দিয়ে কালকে গাড়ি নিয়ে ব্যাংকে যাবেন, সে রাস্তা তো আর সঠিকভাবে থাকবে না, সে রাস্তা তো হবে না। আপনি যে বাসায় আমরা ইলেকট্রিসিটি চলতেছে, আমরা এখন অনলাইনে কথা বলছি, ইন্টারনেট বলেন, যে ইলেকট্রিসিটি, এগুলা তো সঠিক থাকবে না। তো দেশের যদি উন্নয়নের জন্য প্রথম শর্ত হলো দেশকে, মানুষকে মানে কর দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। মানে সঠিক সময়ে কর দিতে হবে যাতে দেশ উন্নত হয়। তবে একটা বিষয় আমাদেরকে করদাতারা প্রশ্ন করে যে আমরা কর কেন দিব, সরকার তো এই টাকাটা লুটে পুটে খায়।
এই বিষয়টা আমাদের দেশে জিডিপি ট্যাক্সের রেশিও অনেক কম, এই কারণে আসলে আমাদের দেশে সত্যি দুঃখজনক। সরকারি ব্যয় যদি সঠিকভাবে হয়, যদি 90%ও সরকারি ব্যয় যদি সঠিক এবং স্বচ্ছতার সহিত জবাবদিহিতার সহিত হয়, তাহলে মানুষ কর দিবে, অবশ্যই দিবে। আর মানুষের এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে যে কর না দিলে এই দেশ চলবে না। দেশ চলতে হলে আমাকে অবশ্যই কর দিতে হবে, আমার করের টাকাই তো এই দেশ চলবে, তাই না? এই যে সরকারি কর্মচারীদের বেতন, উন্নয়ন, সকল কিছু তো কর থেকেই হবে না? তো এই দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য আমাদেরকে কর দিতে হবে, এটা আমাদের নৈতিক, এবং আমি মনে করি এটা আমাদের সবার জন্য ফরজ। যাদের আয় আছে, করযোগ্য আয় আছে, অবশ্যই তাদের সবাইকে সঠিক সময়ে কর দেওয়া উচিত, দেশের উন্নয়নের জন্য, দেশের ভবিষ্যতের জন্য। আর একটা জিনিস, আমাদের মানুষের মধ্যে দেখা যায় কর ফাঁকির প্রবণতাটা অনেক বেশি। এর পিছনে আমি অনেক চিন্তা করে দেখেছি, এর বিশাল কর ফাঁকির প্রবণতা সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ হলো সরকারি ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নেই। এই স্বচ্ছতা সৃষ্টি হলে কর দেওয়ার ক্ষেত্রে মানুষের মনোভাব চেঞ্জ হবে, মানুষের মাইন্ডসেট, মানুষের মনোভাবের পরিবর্তন হবে, এবং মানুষ সঠিকভাবে কর দিবে। আমি আপনার মাধ্যমে দেশের সরকার, বর্তমান এবং ভবিষ্যৎ সরকারকে শুধু এটুকু বলতে চাই, সরকারি ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে, চুরি করলেও একটু পরিমিতভাবে করে, যেটার জন্য দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। যেমন আপনি 100 টাকার মধ্যে যদি 90 টাকা, 95 টাকা সঠিকভাবে ব্যয় করেন, দেশ অনেক আগে অনেক বেশি উন্নত হয়ে যেত। দেখা যায় 50-60% মার্জিন কাটিং করে ফেলে, এবং দেশের টাকা দেশের বাইরে চলে যায়, যে কারণে এই দেশের সমস্যা। আর তাছাড়া ওই প্রতিহিংসামূলক রাজনীতি, একজনের প্রতি একজন প্রতিহিংসা, প্রতিরোধমূলক, এগুলা দেশের জন্য ভালো কিছু না। তো আমি বলছি, কর না দিলে তো দেশ চলবে না। আপনার যে গাড়িতে যদি আপনি অকটেন অথবা সিএনজি না ঢুকান, আপনার গাড়ি চলবে? তাহলে আপনার সেরকম কর না দিলে তো দেশ চলবে না। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। আমরা প্রায় 1 ঘন্টা আপনার সাথে বলতে বলতে চলে গেছে সময়। এত মজার মজা আলাপ করছিলাম, চোখের পলকে 1 ঘন্টা চলে গেছে। আমি শুধু নেলসন ম্যান্ডেলার একটা উক্তি দিয়ে আমি শেষ করতে চাই: জি, এডুকেশন ইজ বলেন। দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। আর শিক্ষা বলতে আমি বিকল্প নাই। সার্টিফিকেট নেয়ার শিক্ষার কথা বলছি না। আমি না, শিক্ষা আমাদের বলতে দেশে সব বলছি, সার্টিফিকেট শিক্ষা, আমাদের দেশের সার্টিফিকেট শিক্ষা, এটাকে চেঞ্জ আমি এই করতে জন্য হবে। বলছি যে শিক্ষা মানে আমি প্রায়োগিক বিষয়টা মাথায় রেখে আমি পড়াশোনা করা। যে পড়াশোনাটা আমি করছি, যে আনুষ্ঠানিক পড়াশোনা করছি, সেটার বাস্তবিক প্রয়োগ কোথায়, অ্যাপ্লিকেশনটা কোথায়, সেটা মাথায় রেখে আনুষ্ঠানিক পড়াশোনা করলেই এটা একটা ফ্রুটফুল একটা আউটকাম পাবো। তো আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনি পেশাজীবী, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি আমাদেরকে সবসময় সময় দেন, আপনার অফিসে আমাদেরকে অ্যাক্সেস দেন। আপনাকে আমাদের ধর্মপুর এডুকেশন স্টেট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং ভবিষ্যতে আরো এরকম প্রোগ্রাম করব, আমরা আপনাকে পাবো। আপনার নতুন নতুন চিন্তা আমাদেরকে নিয়ে আসবেন। আপনার দেশপ্রেম, আপনার স্কুল প্রেম, এলাকা প্রীতি জাগরুক থাকুক। সবাই যেন আপনার এই মানসিকতা, সুন্দর মানসিকতা থেকে সুবিধা পায়। আজকে এটুকু আশা ব্যক্ত করে, আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আহ আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। ধন্যবাদ সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমার স্কুলের সকল সিনিয়র এবং জুনিয়র সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে আসলে সংকীর্ণতা পরিহার করতে হবে, এটুকুই জি, আমি আসসালাম। বলবো। আর যেটা হলো, পড়ালেখার কোনো বিকল্পই নেই। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সালাম সালাম আলাইকুম। আলাইকুম।